আসসালামু আলাইকুম। বিনোদন অঙ্গনে অনেক ঝড় বয়ে গেল, অনেক তোলপাড় উলটপালট হয়ে গেল। একজন নিউজ প্রেজেন্টার বিটিভির ডিজি হয়ে গেল। একজন ব্যান্ড লিজেন্ড হাসানকে পানির বোতল ছুঁড়ে মারা হলো। একজন এমডি ইকবাল খুব সুন্দর সুন্দর কিছু পোস্টার ছাড়লো তার আহ, সিনেমার। একজন ওমর সানি আহ, আবার সিনেমায় অন্তর্ভুক্ত হইলো। সেই সিনেমায় নায়িকা পলি যুক্ত হয়েছে। সে যে চেষ্টা করছিল 15-20 বছর পর আবার নায়িকা হওয়ার, তার সেই চেষ্টা সফল হইল। একজন শাবনূরের সিনেমার পরিচালক আইনকে চিপায় পড়ে গেছে, বিপদে পড়ে কান্নাকাটি করতেছে, প্রেস কনফারেন্স করতেছে। এরকম নানাবিধ ঘটনা ঘটতেছে চারপাশে। শাকিব খানের আরো একটা ইন্টারভিউ বোধহয় আজকে অন এয়ার হতে চলেছে। যে একটা ইন্টারভিউতে শাকিব খানের আহ ইংলিশ মিডিয়ামের গার্লফ্রেন্ডের কথা ফাঁস হয়েছে, আজকে কি কি ফাঁস হবে আল্লাহ জানে। অলরেডি ইন্টারভিউটা মধ্যে অন এয়ার হয়ে গেছে কিনা। সো এই সমস্ত বিষয় নিয়ে আজকের কন্টেন্ট। চলেন শুরু করা যাক। শুরু করার আগে বলছি, যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন কিন্তু ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে রিকোয়েস্ট একটা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। এটা করতে কি লাগে না? পয়সা লাগে না। চলেন কন্টেন্টে যাই। দেখেন, যে ঘটনাটা জুলাই কনসার্টে হয়েছে, জুলাই বর্ষপূর্তি, জুলাই আন্দোলন এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যে কনসার্টটা হয়েছে মানে কি, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে। হাসান তার পারফরমেন্স করার সময় একটা পানির বোতল এসে তার গায়ে লাগে। গায়ে লাগে মানে একেবারে এখানে এসে লাগে, সে মোটামুটি ব্যথাই পাইছে। এবং এটার মধ্যে পানি ছিল, অন্য কিছু ছিল না। এটাকে নিয়ে আবার অনেকজন অনেক রাজনীতি করতেছে, অনেক কথা বলতেছে। ওগুলা ফেক। হাসানের গায়ে পানি লাগছে, এখন এই পানিটা কি কেউ হাসানকে ছুঁড়ে মারছে? এটা অনেকে এটাকে নিয়ে বলতেছে হ্যাঁ এটা হাসানকে ছুঁড়ে মারছে, কারণ এই ছেলেপেলে যারা কনসার্ট দেখতে গেছে এরা বিয়াদব, এরা এই কাজই করে বেসিক্যালি। তাহলে হাসান কি বলছে সেটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমি নিন্দা জানাই, এরকম যে ঘটনা ঘটছে এই ঘটনার জন্য আমি নিন্দা জানাচ্ছি। এই ঘটনাটা ঘটা ঠিক হয়নি। কিন্তু হাসান তার প্রতিক্রিয়ায় বলছে যে ওইখানে কিছু শ্রোতা পানির বোতল ছোড়াছুড়ি করছিল, একটা পানির বোতল আমার গায়ে এসে লাগে এবং সেটা অ্যাক্সিডেন্টালি লাগে, ইন্টেনশনালি কেউ করে নাই। তবে যেটা হয়েছে সেটার জন্য সেটা উচিত হয় নাই। আমি মনে করি আগামীতে এরকম ঘটনা অন্য কারোর সাথে আর ঘটবে না। এই বিষয়ে আমি কিছু মনে করি নাই। আমি কোনো ব্যথাও পাইনি, আমার কোনো সমস্যা হয় নাই। ওখানে যারা সিকিউরিটিতে ছিল তারা সবসময় খুব সুন্দর ব্যবস্থাপনা চালিয়েছে এবং আমাকে সবসময় সিকিউর ভাবে রাখছে। আমি তাদের ব্যবহারে মুগ্ধ। এই ধরনের রিয়াকশন আর আর্কের ব্যান্ড তারকা হাসান কিন্তু জানিয়েছে গণমাধ্যমে। হাসান ভাই যেখানে বলছেন যে তিনি এটাকে মাফ করে দিচ্ছেন বা ক্ষমার দৃষ্টিতে দেখেছেন বা এরকম অ্যাক্সিডেন্টালি হয়েছে, সেখানে তার এটাকে নিয়ে অনেকেই অনেক ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছে, করবেই, এটাই স্বাভাবিক। যে যার মতো করে এটাকে তার ফায়দা লোটার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে গিয়ে যে এই বোতল ছোড়ার বিষয়টা আসলো থেকে, বা এই ধরনের ঘটনা কেন ঘটে, বা এই ধরনের ঘটনা না ঘটার জন্য কি প্রয়োজন। দেখেন, যারা কনসার্ট দেখে অভ্যস্ত, যারা কনসার্টে গেছেন, তারা এই বিষয়টা বুঝবে না। কনসার্ট হচ্ছে একটা উন্মাদনা। কনসার্টে যখন প্রিয় শিল্পী গান গায় তখন শ্রোতারা উন্মাদ হয়ে যায় এবং উন্মাদনার ভিতরে সে তারা অনেক কিছু করে বসে, অনেক কিছু করে বসে। সো উন্মাদদের আমি বলবো, উন্মাদই বলবো তাদেরকে, কারণ তারা ভালোবেসে উন্মাদ হয়, গানের জন্য উন্মাদ হয়। এই উন্মাদদের কন্ট্রোল করার জন্য কনসার্টে কি হয়, একটা ব্যারিকেড থাকে। সাধারণ দর্শকের একটা ব্যারিকেড থাকে, তারপরে ভিআইপি দর্শক যারা উন্মাদ হয় না, যারা চুপচাপ বসে এরকম কনসার্ট দেখে, ওদের সিট থাকে এবং ওই সিটের অনেক বড় টাকা দিয়ে ওই সিট কিনতে হয় এবং অথবা অনেক বড় বড় লোককে ওখানে ইনভাইট করে আনা হয়। তারপরে একটা ফাঁকা জায়গা থেকে তারপরে স্টেজ থাকে। এখন মানিক মিয়া বুঝে যেটা হয়েছে সেটা হলো গিয়ে এটা একটা ফ্রি কনসার্ট এবং সেখানে ওই ভিআইপি গ্যালারিরও ওইভাবে ব্যবস্থা রাখে নাই। ইভেন স্টেজের কাছাকাছি অনেক দর্শক যাইতে পারছে। আর বোতল কালচারটা এটা অনেক আগে থেকে বাংলাদেশের কনসার্টের আছে, যখন থেকে প্লাস্টিকের পানির বোতল শুরু হইলো তখন থেকে এই স্টেডিয়ামে, খেলার মাঠে, কনসার্টে
এই বোতল বোতল কালচার বলে একটা বিষয় আছে। স্টেডিয়ামে যখন খেলা চলে তখন দেখবেন বোতল নিয়ে এইভাবে সিটের মধ্যে বাড়ি দেয়। তাদের ভাল লাগে যখন তারা আনন্দ উন্মাদ হয়ে যায়, তখন তারা সিটের মধ্যে বোতল দিয়ে কন্টিনিউয়াস বাড়ি দিতে থাকে। আবার যখন কোনো প্লেয়ারকে তাদের ভাল লাগে না, তো কোনো প্লেয়ারের খেলা যখন তাদের খারাপ লাগে, তখন সেই বোতল তারা এভাবে ছুঁড়ে মারে। এটা যে শুধুমাত্র বাংলাদেশে হয় তা না, এটা ইউরোপ কান্ট্রিতেও হয়। পৃথিবীর সবচাইতে সভ্যতম দেশেও এই ঘটনা ঘটে। কারণ ওই সময় আসলে ভক্তদের সেন্স থাকে না, ওই সময় ভক্তরা উন্মাদ হয়ে যায়, তারা তাদের রিয়াকশনটা ধরে রাখতে পারে না, তারা তাদের মানে অ্যাগ্রেশনটা ধরে রাখতে পারে না, তারা তাদের প্রিয় দলকে হারতে দেখতে পারে না, অথবা তারা তাদের প্রিয় খেলোয়াড়কে খারাপ খেলা দেখতে পারে না। নানাবিধ কারণে তারা এই ধরনের আচরণ করে ওই সময়। সো ওই জায়গাটার জন্যই আসলে সিকিউর করে রাখে। দেখবেন একজন দর্শক যে তার প্রিয় প্লেয়ারকে ভালোবাসে, ওই সিকিউরিটি পার হইয়া সে যে সিকিউরিটি লোকদেরকে ফাঁকি দেয়, সে যে মাঠে চলে যায়। এরকম আমাদের মাশরাফির সাথেও হয়েছে, পাকিস্তানেও হয়েছে, অস্ট্রেলিয়াতেও হয়েছে, ফুটবলের মাঠে হয়েছে, মেসির সাথে হয়েছে, রোনালদোর সাথেও হয়েছে। সো এটা এটা অস্বাভাবিক ঘটনা না, এটা ঘটবে। কিন্তু যারা এটা পরিচালনা করতেছে, পরিচালনা পর্ষদ, তাদের উচিত এই জায়গাগুলোকে সিকিউর রাখা যতটা সম্ভব। যেহেতু এটা ফ্রি কনসার্ট, সো এটাতে সিকিউরিটি আরো জোরদার করা উচিত ছিল। তারপরেও এটা খুবই সামান্য, মানে সিকিউরিটি তো ছিল, সিকিউরিটি যদি না থাকতো তাহলে তো আরো ভয়াবহ ঘটনা ঘটতো। তো যেই সিকিউরিটি ছিল সেই সিকিউরিটির ফাঁক দিয়ে এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এবং সেটাকে হাসান ভাই মাফ করে দিচ্ছে। বাট এটা আমরা নিন্দা জানাই যে এই কাজটা করছে বা যার দ্বারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে, তাকে আইনের আওতায় এনে ছোট্ট করে হলো, লঘু করে হলো একটা শাস্তি দিতে হবে, যাতে করে মানুষ ভবিষ্যতে এই ধরনের অ্যাক্সিডেন্টাল কাজও না করে। বাংলাদেশে এমন কোনো কনসার্ট নাই যে কনসার্টে পানির বোতল ছোড়াছুড়ি হয় না, এটা নতুন কোনো ঘটনা না। এবং এই ঘটনাটা অ্যাক্সিডেন্টালি হাসান ভাইয়ের গায়ে গিয়ে পড়েছে, এবং সেইটা যেই ভক্তর হাত থেকে গিয়ে পড়েছে সেই ভক্ত হয়তো অনুতপ্ত, সেই ভক্ত হয়তো এটার তাকে পীড়া দিচ্ছে, কিন্তু সে যদি সামনে আসে তারা পাবলিক ধুয়ে দিবে, খায় দিবে একবারে, যেখানে পাবে সেখানেই তাকে একটা মবের সৃষ্টি হয়ে যাবে, যার কারণে হয়তো সে আর সামনে আসছে না। এই সবকিছুই হাসান ভাই বুঝতে পেরেছেন বলেই তিনি বলেছেন যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি আশা করবো এরপরে আর অন্য কারোর সাথে এই ঘটনা ঘটবে না। খুব তিনি খুব ভদ্রভাবে বিষয়টা ইয়ে করে নিয়েছে, মিনিমাইজ করে নিয়েছে। এবার আসি এমডি ইকবালের বিষয়ে। এমডি ইকবাল নতুন একটা সিনেমা শুরু করেছে, সবাই জানে, গুলশানের চামেলি। সেখানে আমিন খান অনেক বছর পরে, 6 বছর পরে তার ক্যারিয়ার মানে রিস্টার্ট করলো সিনেমার ক্যারিয়ার, এবং খুব ভালো একটা ক্যারেক্টার তিনি সেখানে করছেন বলে এ পর্যন্ত সংবাদ পেয়েছি। সেখানে ভারত থেকে মধুমিতা সরকারকে নিয়ে আসছে, বাংলাদেশের বাঁধন আছে, রোজিনা আছে, ওমর সানি আছে, বিশেষজ্ঞর আছে। মানে কাস্টিং এর দিক থেকে কিন্তু খুব ভালো একটা কাস্টিং হয়েছে। বাঁধন যেখানে আছে, বাঁধন কিন্তু স্ক্রিপ্ট, অন্যান্য জিনিসগুলো, বা ভারত থেকে যদি কোনো নায়িকা আসে সবকিছু দেখে, সবকিছু বিবেচনা করে তারপরে অভিনয় নেয়। মানে মোটামুটি একটা গুড অ্যারেঞ্জমেন্ট আছে। এখন ফাইনালি সিনেমাটা কি হবে সেটা সিনেমা রিলিজের পরে বোঝা যাবে। বাট সিনেমা রিলিজের আগে তারা 3টা পোস্টার রিলিজ করছে। সেই পোস্টার 3টা কিন্তু দুর্দান্ত লাগছে আমার কাছে। কারণ এই পোস্টার 3টা কারো কাছ থেকে কপি পেস্ট করা, কপি ধারণাটা কপি করে নেওয়া বা কোনো পোস্টারের অনুপ্রেরণায় করা কিনা সেটা আমি জানি না। বাট ক্লাসি 3টা পোস্টার হয়েছে। এই পোস্টার যে এরকম মানের হয়েছে, সেই মানের যদি সিনেমাটাও হয় তাহলে অবশ্যই বলবো এটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ভালো কিছু অ্যাড করতে চলেছে। ওমর সানি এবং আহ আমি আমিন খান, ওমর সানি এবং আমিন খান, ওনারা দুইজন অলমোস্ট 17-18 বছর পরে একসঙ্গে এক সিনেমায় কাজ করছেন। তারা আগে সিনেমায় হিরোর ক্যারেক্টার করতো, এই সিনেমায় তারা হিরো ক্যারেক্টার করছে না, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছে তারা দুজন। এটাই পার্থক্য। এই সিনেমার যে নায়িকা, মূল নায়িকা মধুমিতা সরকার, তার পাখি ড্রেস এবং তার অন্তর্ভুক্তি নিয়ে আমাদের দেশের 113 সিনেমার নায়িকা পলি একটা কমেন্ট করছে, যে কমেন্টটা সে আরেকজনের কাছ থেকে ধার করে নিছে। আমাদের নাটকের শেহজাদ ওমরের একটা কমেন্ট দিছে। সেই কমেন্টটা তিনি লিখার পরে তিনি অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে সেই কমেন্টটা নিয়ে। কমেন্টের বিষয়টা এরকম যে আহ, ভারতে টিকটক রিল করে ভাত পায় না, বাংলাদেশে আইসা তারা ঐশ্বরিয়া রায় হয়ে যায়, এরকম একটা ভাবার্থ ছিল। তো
তো পলির আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে কি শিল্পীর অভাব নাই যে বাইরে থেকে শিল্পী এটা কাজ করাইতে হবে। এখন কথা হচ্ছে যে বাইরে থেকে শিল্পী কখন আনে, বা এখানে শিল্পীর কাস্টিংটা তখনই সিনেমায় গুরুত্বপূর্ণ হয়, সিনেমার গল্প অনুযায়ী সিনেমার কাস্টিংটাকে নিয়ে আসা হয়, এই গল্পের চরিত্রটার সঙ্গে যাকে মিলে যায় তাকে নিয়ে আসা হয়। আর সে যদি ভারত থেকে আসে অথবা লন্ডন থেকে আসে সেটা তো বিষয় না। শাকিব খানের রাজকুমার সিনেমায় তো নায়িকা লন্ডন থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। সো এটা ক্যারেক্টার ডিমান্ড করে। কারণ পলের কথা হচ্ছে যে যত যাই হোক বাংলাদেশ থেকে নায়িকা নিতে হবে। এবং তিনি মাঝখানে তার মেয়েকে ইন্ট্রোডিউস করাইতে চাইছিলেন নায়িকা হিসেবে কাজ করাবেন হয়তো, বাট তার কিছুদিন পর থেকেই তিনি নিজেই এমন সাজগোজ বা ড্রেস আপ বা মেকআপ দিয়ে সামনে আসছেন যেন বিষয়টা এরকম দাঁড়াচ্ছিল তিনি নায়িকা হতে চান আবার নতুন করে। এবং তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাসর হবে মাটির ঘরে নামে একটি সিনেমা আজকে থেকে শুটিং শুরু হয়েছে। সেই সিনেমায় পলি নায়িকার ক্যারেক্টার করছে, মেইন থেকে কিনা যায় না, বাট একটা নায়িকার ক্যারেক্টার করছে। এবং সেই নায়িকা সেই সিনেমায় আবার ওমর সানিও অভিনয় করছেন, মানে একই সিনেমায় পলি এবং ওমর সানি আছেন। আর এই বিষয়টাকে নিয়ে অনেক অনেক ভাবে দেখবে যে ওমর সানি যে ধরনের সিনেমা করে এটা সেই ধরনের সিনেমা, বা পলি যে ধরনের সিনেমা করে এটা সেই ধরনের সিনেমাই হবে, ব্লা 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 অনেক কিছুই হবে। কিন্তু তাদেরকে আসলে ডাকতে তো হবে। পলিকে তো রায়হান রাফি ডাকে না, বা ওমর সানিকে তো এই মুহূর্তে হিমেল আশরাফ বা মেহেদী হাসান হৃদয় ডাকছেন না। বাট তাদের তো সিনেমার ক্ষুধা আছে, তারা অভিনয় করতে চায়। এখন হাতের কাছে আষ্টে পৃষ্ঠে যা পায়, যতটুকু মানসম্পন্ন মনে হয় একেবারে ছাড় ছুট দিয়ে সেটাই ধরেই তারা মানে অভিনয়টাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এটা তো দোষের কিছু না, বাট তারপরেও সিনেমার গল্প মান এবং নির্মাণ নিয়ে একটু ভাবার বিষয় আছে। কারণ এই সময়ে এসে 30, 40, 50 লাখ টাকায় সিনেমা হয় না আসলে। 50, 60 লাখ টাকায় তো নাটকেরই বাজেট থাকে এখন, সিনেমা তো দূর কি বাদ। 2, 2.5 কোটি টাকার নিচে এই সময় সিনেমা গুলো সেই সিনেমা বাংলাদেশের দর্শকদের রুচিতে কখনোই যাবে না। ওই সিনেমা হলে কখনোই ধোপে টিকবে না। তারপরেও কিছু মানুষ জানি না কি স্বপ্নে কি দেখে আসে এই ধরনের 50, 60 লাখ টাকার সিনেমা করে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমার বুঝে আসে না। তো একটা বুঝে আসে যে হ্যাঁ কালো টাকা সাদা করার একটা বুঝ আছে, যে সিনেমায় 50 লাখ টাকা খরচ করে 5 কোটি টাকা প্রফিট করে মানে দেখায় কালো টাকা সাদা করে ফেললো, একটা ব্যবস্থা করতে হয়তো হয়। ফাইনালি আসি শাকিব খানকে নিয়ে। শাকিব খান চ্যানেল আইতে ইন্টারভিউ দিচ্ছে, এবং উনি ওই যেদিন ইন্টারভিউ দিচ্ছে সেদিন হয়তো একাধিক ইন্টারভিউ নিয়ে রাখছে চ্যানেল আই। এটা চ্যানেল আই এখন ছাড়তেছে তাদের মতো করে। একবার পূর্ণিমার সাথে ছাড়লো, এখন আরেকজন রফিক রফিক ভাইয়ের সঙ্গে বোধহয় ছাড়ছে এখন, এরপর আবার আরেকজনের সাথে ছাড়বে কিনা যাই না। কিন্তু হঠাৎ করে শাকিব খান এত ইন্টারভিউ কেন দিতে সম্মত হইল? একটা রোলেক্স ঘড়ি দিয়া শাকিব খানরে দিয়া যে ইন্টারভিউ করা নিচ্ছে, এই রোলেক্স ঘড়ির চাই টাকা কি চ্যানেল আই শাকিব খানের ইন্টারভিউতে উঠাই দিবে, উঠাই নিয়ে আসবে? তা তো ইন্টারভিউ দেওয়ার দরকার কি ছিল? শাকিব খান এমনিই তো রোলেক্স ঘড়ি কিনতে পারতো, বা ইন্টারভিউ এমনি দিত, ওই টাকা দিয়ে সে রোলেক্স ঘড়ি নিয়ে যেত, কিনে ফেলতো। চ্যানেল আই রোলেক্স ঘড়ি দিচ্ছে, তার এই বিষয়টা জাহির করার কি কি দরকার ছিল? এমনি এমনি দিয়ে দিচ্ছে রোলেক্স ঘড়ি। হ্যাঁ, বিষয়টা যদি এরকম হয় চ্যানেল আই রোলেক্স তো দিছে, আবার ইন্টারভিউ গুলোর জন্য আলাদা টাকা দিছে, সেটা ডিফারেন্ট হইতে পারে। কারণ শাকিব খানের টাকার দরকার, এক একটা ইন্টারভিউর জন্য যদি তারা 1 কোটি করে দিয়ে থাকে, 1 কোটি না দেখ 50 লাখ টাকা করেও যদি দিয়ে থাকে, তাহলে হি হ্যাজ মানে হি হ্যাড হিজ রিওয়ার্ড, সে তার জিনিস পেয়ে গেছে। এখন এটা তুমি 3 পার্ট করে দেখাও, 3টা ইন্টারভিউ করে দেখাও, যেভাবে দেখো তোমার বিষয়। কিন্তু শাকিব খান শারিন নাজিম জয়কে নিয়ে কিন্তু একটা ইন্টারভিউ করছিল, 6.5 ঘন্টার ইন্টারভিউ তারা করছিল। শারিন নাজিম জয় নিচ্ছিল, এবং শারিন নাজিম জয় তার একটা আহ ইন্টারভিউতে বলছিল, সম্ভবত বলছিল যে এই ইন্টারভিউটা পরে শাকিব খান চালায় নাই। কি কারণে চালায় নাই, কেন চালায় নাই, তার রহস্য রয়ে গেছে। তার পরপরই কিন্তু বুবলির একটা ইন্টারভিউ দিচ্ছিল শারিন জয়, সেটার কারণে শাকিব খান তার ওই ইন্টারভিউটা দেয় নাই। বুবলি ইন্টারভিউতে বুবলি অনেক কিছু বলে ফেলছে, সেটার কাউন্টার দিতে হবে, এই ইন্টারভিউর জন্য প্যাচ খেয়ে যাবে, এই ধরনের কিছু কিনা যায় না।
বাট শাকিব খান তার সেই 6.5 ঘন্টার ইন্টারভিউটা প্রকাশ করতে দেয় নাই। সাড়ে দেয় নাই বলতে ওইটা ইন্টারভিউটা আর আসে নাই। সেটা শাকিব খানের ইচ্ছাতেই আসে নাই। শাকিব খান ইচ্ছা না করলে তার ওটা আসবে না, তাই না? So, এখন কথা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে যে ইন্টারভিউ গুলো হচ্ছে, পূর্ণিমা যে ইন্টারভিউটা করলো বা আজকে যে ইন্টারভিউটা আসতেছে, সেই ইন্টারভিউর সঙ্গে সায়ন জয় যদি শাকিব খানকে নিয়ে ইন্টারভিউ করতো, তাহলে ওইটার মানে কোনটা আমাদের কাছে বেশি এন্টারটেইনিং লাগতো সেটা দেখার বিষয়। চ্যানেল আই কেন শায়ন জয়কে দিয়ে শাকিব খানের ইন্টারভিউটা নিয়ে না, বা আদৌ কি নিছে কিনা, নিয়ে থাকলে পরে দেখাবে কিনা আমি যাই না। যেহেতু শাহরিন নাজিম জয়ের ইন্টারভিউটা এখনো আমরা দেখতে পাই নাই, তারপরে শাহরিন নাজিম জয়কে দিয়ে শাহিদ খানের ইন্টারভিউ এখনো নেয় নাই, বা শাহিদ খানের সাথে শাহরিন নাজিম জয়ের কোনো একটা ঝামেলা হয়েছে কিনা এটা আমরা এখন জানি না, ক্লিয়ার না। সো লেটস সি আজকের ইন্টারভিউতে কি হয়, সেটা নিয়ে পরবর্তী কন্টেন্টে তো আলাপ হবেই। শেষ করবো ইন্টারভিউটা শেষ পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাইছিলাম সেটা হচ্ছে কাজী জেসিন, যিনি একজন নিউজ প্রেজেন্টার ছিলেন। নিউজ প্রেজেন্টার থেকে তিনি ডিজিবির বিটিভির ডিজি হয়েছেন, মহাপরিচালক। আর বিটিভির ডিসি হতে হলে সচিব পদমর্যাদার কেউ বিটিভির মহাপরিচালক হয়। বিসিএস পাস এরকম হাবি যাবে অনেক কিছু লাগে, এই ধরনের অনেক কিছু থাকে। কিন্তু এত কিছু না করে কাজী জেসিন ডিজি হয়ে গেলেন, এটা আজকে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল। তিনি কিভাবে এই পর্যায়ে গেলেন, কেন এই পর্যায়ে তারা দেওয়া হলো, কি বিষয় আসে, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই আলোচনায় যেতে চাই না, শুধু ইনফরমেশনটা জানা রাখলাম যে কাজী জেসিন এখন বিটিভির ডিজি, এবং কাজী জেসিন বিএনপির লোক। সোজা বাংলায় কাজী জেসিন বিএনপির লোক, বিএনপির ডিজি হিসেবে কাজী জেসিনকে বসাইছে। কারো কিছু বলার আছে? নাই।